ভাইরে ভাই, এইটা কি মুভি? সব লাভ স্টোরি মুভির বাপ। হ্যাঁ, আমি ধনুষের তেরে ইশকমের কথা বলছি। তো ফাইনালি অনেক অপেক্ষার পর ধনুষ ও কৃতি সানান অভিনীত তেরে ইশকমেন সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের জন্য। এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো, তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরু। সিনেমার শুরুতে এক পাইলট তার যুদ্ধ বিমানটা নিয়ে আগাচ্ছিল। যেতে যেতে সামনে এসে বড় মাপের একটা প্লেন দেখতে পায়। এটা তার সন্দেহ মনে হয়, এই জন্য ওদিকে আগাতে থাকে। তবে কন্ট্রোল রুম থেকে পাইলটটাকে বারবারই বারণ করা হচ্ছিল সেদিকে যাওয়ার জন্য, কিন্তু কোনো কিছুর যেন তোয়াক্কা নেই। ওর নিজের ইচ্ছে মতো সে ওই প্লেনটার পিছে পিছে যাচ্ছিল। পরে শঙ্কর, পাইলটের নাম অনেক করে বলার পরে সে বেসে ফিরে আসে। আসলে শঙ্কর যেদিকে যাচ্ছিল ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার স্পেস, এই জন্য পারমিশন ছাড়া ওইদিকে যাওয়া নিষেধ। কন্ট্রোল রুমে আসার পরে বস ওকে অনেক করে কথা শোনাতে থাকে। তখনও শঙ্কর নিজের সিদ্ধান্তে অটল, আর সে বারবারই বলতে থাকে, আমার যতদূর মনে হয় শত্রুর অ্যাটাক হওয়ার কথা। ওর বস তখন জিজ্ঞেস করে, তুমি ইনফরমেশন কোথায় পেয়েছো? শঙ্কর বলে, আমার এমনটা মনে হচ্ছে। এই কথাটা শুনে তো বস অনেক রেগে যায়, আর কয়েকদিনের জন্য ওকে প্লেনে হাত দিতে বারণ করে। এটাতে বসের উপর খানিকটা চোটেই সেখান থেকে বের হয়ে যায় শঙ্কর। তখন ওখানকার আরেকটা পাইলট বলে ওঠে, স্যার, শঙ্কর কিন্তু আমাদের মধ্যেকার বেস্ট পাইলট, শুধু একটাই সমস্যা আছে, ও কাউকে একদম বিশ্বাস করতে পারে না। তখন বস বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য একটা কনসালটেন্টের ব্যবস্থা করো। সেখান থেকে ক্লিন শিট যদি সে পায়, তাহলে শুধুমাত্র শঙ্কর প্লেনে উঠতে পারবে। কিছুক্ষণের মধ্যে পেপার ওয়ার্ক শেষ করা হয়। এদিকে দেখা যায় ওয়াশরুমে এক মেয়ে কেমন জানি উতলা হয়ে যাচ্ছিল। সে কাউকে একজনকে ফোনও করে এবং বলে যে, তোমাকে আমাদের খুব প্রয়োজন, ওই বোর্ডে কোনোভাবেই আমরা তোমাকে হারাতে চাই না। দেখা যায় মেয়েটা প্রেগনেন্ট, ওর নাম মুক্তি। কিছুক্ষণের মধ্যে ওয়াশরুমের দরজার মধ্যে কেউ একজন নক করে। তখন মুক্তি ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়। দেখা যায় একজন এয়ারফোর্স অফিসার এসেছে আর তাকে একটা ফাইল দিয়ে যায়। এই ফাইলটা যখন মুক্তি দেখে তখন আলোচনে অবাক হয়ে যায়। অবাক বললে ভুল হবে, খানিকটা সে শক খেয়ে যায়। ফাইলটা ছিল আসলে শঙ্করের। তারপরে নিজেকে সামনে নিয়ে ওই ফাইলটা হাতে নিয়ে আগাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মুক্তি চলে আসে বসের কাছে। কাজটা সে নিজেই হ্যান্ডেল করতে চায়, কিন্তু বস বারবারই বলছিল যে, তোমার এখন অবস্থা তো খুব খারাপ, এর জন্য তুমি এটা মনে হয় না পারবে। আমার তো মনে হচ্ছে তোমার চেনা জানা কাউকে রেকমেন্ড করলেই তো পারো তুমি। কিন্তু তারপরেও কেসটা মুক্তি নিজেই নিতে চায়। তখনও বস না করে না। সেখান থেকে মুক্তি চলে আসে অসুস্থ একজন ব্যক্তির কাছে। তারপর ওনাকে বলে, বাবা শঙ্করের খবর আমি পেয়ে গেছি, এখনই আমাকে ওখানে যেতে হবে। তারপর বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। তবে মুক্তিকে কেন যেন অনেক চিন্তিত দেখাচ্ছিল, আর কেন যে এতটা চিন্তিত দেখাচ্ছে এটা একটু সামনে গিয়েই জানা যাবে। অনেক বড় একটা সফর করে মুক্তি তারপর চলে আসে সেই এয়ারফোর্স ক্যাম্পে। কিছুক্ষণের মধ্যে সেখানে ডেকে পাঠানো হয় শঙ্করকে। শঙ্কর যখন ওখানে পেছনে এসে দাঁড়িয়েছিল তখন মুক্তি সামনের দিকে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে অশ্রুমাখা চোখে ওর দিকে তাকায় আর কয়েকটা কথা বলে। শঙ্কর ওর দিকে প্রথমে তো অবাক চোখে চেয়ে থাকে, ওর শক্তিও যেন পানি বের হয়ে গেল বলে। তবে সেখানে শঙ্কর বলে, আমার একটু সমস্যা আছে, আমি একটু আসতে পারি স্যার? এটা বলে বাইরে বেরিয়ে আসে শঙ্কর। বাইরে আসার পর বড় কাহিনীটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। 7 বছর আগের কথা। দিল্লি শহরের কোনো এক কলেজ দেখা যায়। শঙ্কর কাউকে একজনকে তাড়াচ্ছিল, ওর পিছে পিছে ছিল আর অনেক ছেলেপেলে। এগুলো সবগুলোই ছিল আসলে শঙ্করের চেলাপেলা। অনেকক্ষণ ধরে তারাই সে ছেলেটাকে। তারপর সে ভয়ে চলে আসে একটা অডিটোরিয়ামে। সেখানে আবার বক্তব্য দিচ্ছিল মুক্তি। আসলে আজকে সে থিসিস জমা দিতে এসেছে, আর ফাইনালি কিছু কথাও বলবে সে। মুক্তির মতে সকল ভায়োলেন্ট মানুষকে সঠিক পথে আনা সম্ভব, ওদের থেকে ভায়োলেন্স আলাদা করা পসিবল। এটা শুধু অনেকগুলো থেরাপি দিয়ে করা যেতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। মুক্তির কথা শেষ হওয়ার আগেই সেখানে শঙ্কর তার দলবল নিয়ে চলে আসে এবং ওই ছেলেটাকে খুঁজতে শুরু করে। এই ব্যাপারগুলোতে খানিকটা অবাক হয়ে যায় মুক্তি, সাথে সেই অডিটোরিয়ামে থাকা সকল মানুষজন। কিছুক্ষণের মধ্যে ধরেও ফেলে সেই ছেলেটাকে, আর শঙ্কর ওকে মারতে শুরু করে দেয়। তখন সেখানে ছেলেপেলেগুলো বলতে থাকে, আগামী 20 তারিখের ভোট শঙ্করই দেবে সবাই। মানে ব্যাপার স্যাপারে বোঝাই যাচ্ছে যে শঙ্কর হচ্ছে কলেজের গ্যাং লিডার। ওই ছেলেটাকে মারতে দেখে সেখানে চলে যায় মুক্তি আর থামাতে যায় ওকে। ঠিক তখনই হাতটা ধরে ফেলে শঙ্কর। দুজনে দুজনের দিকে অবাক চোখে চেয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে পুলিশ আর শঙ্করকে ধরে নিয়ে যেতে থাকে। তখন শঙ্কর বলে, স্যার আমাকে একটা সময় দিন। এটা বলে আগায় মুক্তির দিকে, এক হাত ধরে নিজের গালে থাপ্পড় দেয় আর বলে, এত সুন্দর হাত উঠতে চাইছিল, উঠবে না কেন আমার গালে? তারপর পরপরই ওকে আবার ধরে নিয়ে যায় পুলিশ। মুক্তি ভালোবাসাবাজি। এদিকে সেখানে দুজন শিক্ষক ছিল মুক্তির। তারা মুক্তিকে বলে, এরা হচ্ছে সমাজের ভায়োলেন্স, আর এদেরকেই কিনা তুমি থেরাপিতে ঠিক করতে চাও। এটা কখনোই সম্ভব নয়, আর তুমি যদি আমাদেরকে কোনো প্রমাণ দিতে না পারো তাহলে এই থিসিসটা আমরা কখনোই অ্যাপ্রুভ করব না। মুক্তি অনেক করে রিকোয়েস্ট করতে থাকে ওদেরকে, কিন্তু লাভ এক ফোঁটাও হয় না। কিছুতেই অন্যরা রাজি হচ্ছিলেন না। পরদিন সকালবেলায় থানায় চলে আসে শঙ্করের বাবা। আসলে শঙ্করকে সে অনেক বেশি ভালোবাসে, এর জন্য ওকে বোঝাতে এসেছিল, কিন্তু শঙ্কর একটুও ভাবনাহীন। ওর বাবাও সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময় পুলিশকে বলে দেয় একটু তাড়াতাড়ি ছাড়ার জন্য। শঙ্করের বাবা সেখান থেকে চলে যাওয়ার পরপরই শঙ্কর খেয়াল করে দেখতে পায় বাইরে বসে পুলিশের সঙ্গে কথা বলছে মুক্তি। এটা দেখে শঙ্করের একটু ভালোই লাগে। তারপর ওর সাথে একটু পার্সোনাল কথা বলতে চায় মুক্তি। পুলিশ সদস্যরা অবশ্যই ওদেরকে একটু কথা বলার সুযোগ করে দেয়। তখন মুক্তি বলে, তোমাকে আমার প্রফেসর নাল্লা কিরা বলেছে, তবে আমি এটা বিশ্বাস করি না। তোমাকে আমি ভালো মানুষ বানাতে পারবো, তবে আমার কিছু কথা তোমার মানতে হবে। যেমন সেদিন যাকে তুমি মারধর করেছিলে পাবলিক প্লেসে, তার কাছে ক্ষমা চাইতে হবে তোমার। তারপর আমি আর তুমি সিঙ্গেল সেশনে বসবো, সাথে আমি তোমাকে কিছু টাস্ক দেব, সেগুলো তুমি কমপ্লিট করবে। তাহলে তুমি একদম ভালো মানুষ রূপে রূপান্তর ধরতে পারবে। মুক্তির মুখে এসব কথা শুনে শঙ্কর হাসতে হাসতে বলে, এগুলো তাহলে বিয়ের আগে করবা নাকি বিয়ের পরে? তবে চাইলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়েও কিন্তু এগুলো করা সম্ভব। না হলে তো এমনি এমনি আমি তোমার কথা কেন মানবো?
তখন মুক্তি বলে, তুমি ভালো মানুষ হতে পারবে, এর জন্য তুমি আমার কথা মানবা। কিন্তু কোনোভাবে কনভিন্স হয় না শঙ্কর। এরপর কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে মুক্তি যখন ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল, তখনও গায়ে একটা পটকা লাগতে লাগতে বেঁচে যায়। খেয়াল করে দেখতে পাই শঙ্কর পটকা নিয়ে ছেলেপেলের সাথে মজা নিচ্ছে। তখন ওকে বলে, তোমার সমস্যা কি বলো তো? শঙ্কর বলে, আমার তো অনেক সমস্যা। ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে, কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। আর কেউ তো আমার কাঁধে এসে মাথা রেখে বলবে না যে কি সমস্যা তোমার, এত চিন্তা কেন করো তুমি, সব কিছু ঠিক হয়ে যাবে। এগুলো শুনে ওখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে চলে যায় মুক্তি। নাইসে গিয়ে একটা সিগারেট জ্বালায়। আর এদিকে শঙ্কর আবার তার কাজেই মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে আবার ফিরে আসে মুক্তি, আর শঙ্করের কাঁধে হাত রেখে বলে, এত চিন্তা কেন করো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আশপাশ থেকে শঙ্করের বন্ধুরা বলে, কাঁধে হাত নয় তো কাঁধে মাথা রাখতে হবে। তারপর আবার সেটাই করে মুক্তি। এমনি কি ভ্যালেন্টাইন্স ডেতে ওর সাথে ডেটেও যেতে বলে শঙ্করকে। কিন্তু মুক্তি সাফ সাফ জানিয়ে দেয় যে আমি কিন্তু এটা করব আমার থিসিস করার জন্য। তখন শঙ্কর বলে, যদি আমি প্রেমে পড়ে যাই আর যদি তুমি আমাকে ধোকা দাও, তাহলে কিন্তু আমি পুরো দিল্লি একদম জ্বালিয়ে দেব। মুক্তি তখন বলে যে, তোমাকে প্রেমে পড়তে কে বলেছে? তুমি আমার মতো একটা এক্সপেরিমেন্ট করে নাও, এটা জাস্ট। কিন্তু প্রথম প্রথম তো এটার চান্স নিতে চায় না শঙ্কর। তখন মুক্তি যেতে যেতে বলে, সমস্যা নেই, তোমাকে না পেলে তো অন্যজনকে আমি পেয়েই যাব এরকম। এটা শুনে চান্সটা নিয়ে নেয় শঙ্কর। তারপর থেকেই ওরা দুজনে একসাথে ঘুরতে শুরু করে। মুক্তি আসলে ওর সাথে ঘুরেছিল রাগটা কমানোর জন্য, আর শঙ্কর ওর সাথে ঘুরেছিল মুক্তিকে তার প্রেমে ফেলার জন্য। একদিন যখন ওরা বাসের মধ্যে করে যাচ্ছিল, তখন মুক্তির হাতের উপর একটা ছেলে হাত রাখে। এটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় শঙ্কর, আর মারতে শুরু করে দেয়। তখন ওকে থামায় মুক্তি। এইভাবে ওদের দুজনের দিন কাটতে শুরু করে। আস্তে আস্তে শঙ্কর ভালো মানুষে পরিণত হচ্ছিল, ও খুব ঝগড়া বিবাদ করতো না। এভাবে কেটে যায় অনেক দিন। হঠাৎ করে একদিন শঙ্করকে নিয়ে চলে আসে মুক্তি ওর স্যারদের কাছে। কিন্তু এখানে সেই শঙ্কর আবারও রেগে যায়। এখানে এসেও রাগার কারণটা ছিল, ওর কাছে একটা কল আসে। সে জানতে পারে বাইরে একটা ঝামেলা হয়েছে ওর বন্ধুর সাথে। সাথেই সেখান থেকে বেরিয়ে যায় শঙ্কর। তখন মুক্তি আবার ওনাদের কাছে ক্ষমা চায় আর শঙ্করের পিছে পিছে যায়। দেখা যায় একটা জায়গায় ঝামেলা করছিল শঙ্কর, আর ওর বাকি ছেলে পেলে একটা বাস ভাঙচুর করছিল। তখন সেখান থেকে মুক্তি শঙ্করের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তারপর বাস ড্রাইভারের কাছে নিয়ে আসে আর ওর কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ক্ষমা চায় না শঙ্কর। তখন মুক্তি আবার ওই ড্রাইভারটাকে বরং শঙ্করকে চড় মারার জন্য বলে। ড্রাইভারটা প্রথমে না করলেও একটু সাহস করে যখন মারতে যায়, তখন শঙ্করকে কষে লাগিয়ে দেয় একটা থাপ্পড়। তারপর আবার ড্রাইভারকে চড় মারার জন্য বলে মুক্তি। আর এবার ইনশিওর কলেজে এবার শঙ্কর ওকে কিছুই করবে না। ড্রাইভারটা যখন আবার ওকে মারতে যায়, তখন ওকে অনেক মার দেয় শঙ্কর। এবার মুক্তি খানিকটা রেগে যায়, বলে, তোমাকে আমি এতদিন ধরে কি শেখালাম? আমার থিসিসটা তুমি একদম নষ্ট করো না, অনেক কষ্ট করেছি আমি থিসিসের জন্য। তখন দুজনে কথা বলার জন্য ওখানে দুটো চেয়ার আনা হয়। একটা চেয়ারে বসে শঙ্কর আর আরেকটা চেয়ারে বসে মুক্তি। তখন শঙ্কর বলে, এগুলোতে তো বোর হয়ে গেছি, এই 2 মাস ধরে ভালো মানুষ হওয়ার অ্যাক্টিং করেই যাচ্ছি আমি, এগুলো আমার দ্বারা হবে না, আমার ফান চাই। কিছুক্ষণ চিন্তা করার পর মুক্তি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেবো তোমাকে ফান, তবে তার আগে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে, সেই ড্রাইভারের হাতে চড় খেতে হবে তোমাকে। এতক্ষণ সেখানে মুক্তির শিক্ষকও চলে এসেছিলেন। সবার সামনে ড্রাইভারটা কষে একটা চড় লাগিয়ে দেয় শঙ্করকে। তারপরও শঙ্কর কিছুই বলে না ওনাকে। এজন্য সবাই শঙ্করকে বাহাবা দিতে থাকে। কিছুক্ষণ পরেই মুক্তি শঙ্করকে টানতে টানতে নিয়ে চলে আসে একটা রুমের মধ্যে। তারপর নিজের টি শার্টটা খুলে ফেলে আর বলে, আয় ফান কর আমার সাথে। কিন্তু এগুলো করতে চায় না শঙ্কর, আর সেই রুম থেকে বের হয়ে যায়। তখন টি শার্টটা আবার পরে ওর পিছে পিছে চলে আসে মুক্তি আর বলতে থাকে, কি রে, কি হলো তোর? তুই না বারবার বলছিলি যে ফান করবি তুই আমার সাথে, তাহলে এখন কর, এখন কি হলো তোর? তখন শঙ্কর ওকে বলে, তুমি এটা তো কাজ মনে করে করছো, কিন্তু আমি তো এটা ভালোবাসা মনে করে করতেছি। এটা বলেই সেখান থেকে চলে যায় শঙ্কর। এরপর কেটে যায় অনেক দিন। ওদের দুজনের সম্পর্কটা এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। দুজনে একসাথে খুব মজমস্তি করত। ওরা এরকম করতে করতে কিছুদিন পরে মুক্তির থিসিসটা অ্যাপ্রুভ করে দেয় শিক্ষকরা। এটাতে অনেক খুশি হয়ে যায় মুক্তি আর জড়িয়ে ধরে শঙ্করকে আর বলতে থাকে, তুমি বেস্ট, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্য আমার এই থিসিসটা অ্যাপ্রুভ হলো। অনেক দিনের কষ্ট আমার সফলতার মুখ পেল। ওর মুখে এসব কথা শুনে কেন জানি কান্নাই করে দেয় শঙ্কর আর বলতে থাকে, আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা গিয়েছিল। একদিন আমি বাড়িতে এসে দেখতে পাই আমার মা নেই। পাশের বাড়ির 5 বছর বয়সী ছোট্ট বাচ্চাটাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল আমার মা। তখন থেকে আজ অবধি আমার সারা শরীরে সবসময় শুধু জ্বলতে থাকে। মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলছে আমার শরীরে আগুন, আর এর জন্যই আমি সবসময় এই সব কিছু করে বেড়াই। এগুলো বলার পর শঙ্কর আরও জানায়, আমি তোমাকে আসলেই ভালোবেসে ফেলেছি। এটা বলেই ওর হাতের চুড়িটা ধরে ফেলে শঙ্কর। ওর মুখে এসব কথা শুনে মুক্তিও প্রায় কান্নাই করে দেয়। ওরা দুজনে কথা বলতে থাকলে এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায়। ঠিক তখনই গেট থেকে কেউ একজন এসে মুক্তির নাম ধরে ডাক দেয়। ওকে দেখি মুক্তি একটা দৌড় লাগায়। শঙ্কর যে চুড়িটা ধরেছিল সেটাও ভেঙে যায়। মুক্তি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সেই ছেলেটাকে। এটা দেখে অনেক কষ্ট পেয়ে যায় শঙ্কর। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর পুরো দুনিয়াটাই যেন উলটপালট হয়ে গেল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসছে। এসব ব্যাপার স্যাপার চিন্তা করে শঙ্কর অনেক রাগান্বিত হয়ে পড়েছিল। এদিকে দেখা যায় মুক্তা একটানা দিনে ওয়াশরুম এসেছে, ওর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হয়তো কোনো সমস্যা হয়েছে। মুক্তির নাকে রক্তটা মুছে যখন সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তখন দেখতে পায় সেদিকেই শঙ্কর আসছিল। কিন্তু মুক্তিকে দেখে আবার অন্যদিকে যেতে শুরু করে শঙ্কর।
তখন মুক্তিকে অনেক করে রিকোয়েস্ট করার সাথে একটু পাঠা বলার জন্য। তারপর দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি না ইউপিএসসি এক্সাম দিয়েছিলে, তাহলে এখন এয়ারফোর্সে কেন জয়েন করেছো? আর কেন যে সে তার বসদের কমান্ড মানে না, এটাও জিজ্ঞেস করে। কিন্তু মুক্তির প্রত্যেকটা প্রশ্নেরই উল্টোপাল্টা জবাব দিচ্ছিল শঙ্কর। সাথে অনেক রাগান্বিত ছিল সে। তখন মুক্তি বলে, তোমার রাগ এখনো কমেনি, ঠিক তুমি আগের মতোই আসো, একটুও চেঞ্জ হওনি। এগুলো শুনে সেখান থেকে রেগেমেগে উঠে যেতে চায় শঙ্কর। তখন মুক্তি আবার ওকে রিকোয়েস্ট করে যে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ একটু তুমি ওয়েট করো। ঠিক ওই সময় সেখানে হয় এক বড় মাপের ধামাকা। সাথে সাথে শঙ্কর চেয়ার থেকে লাফ দিয়ে গিয়ে বাজায় মুক্তিকে। তারপর বাইরে এসে দেখতে পায় খুব বাজে অবস্থা হয়ে গেছে, ওদের বেজের এখানে এনিমিরা অ্যাটাক করেছে, ওয়ার শুরু হয়ে গেছে। তারপর পরে এক রুমের মধ্যে গিয়ে দেখতে পায় সেখানে ওদের বস সবাইকে শত্রুদেরকে ধ্বংস করার অর্ডার দিচ্ছিল। এগুলো দেখে শঙ্করের আবারও পিছনে পিছনে কিছু কাহিনী মনে পড়ে যায়। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। যেদিন মুক্তি শঙ্করকে ধোকা দিয়ে আরেকজনকে গিয়ে জড়িয়ে ধরেছিল, সেদিন ওর বন্ধুকে অনেক করে কথা শোনায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও একজন বন্ধু চলে আসে আর মুক্তির বয়ফ্রেন্ডের সম্পর্কে শঙ্করকে জানায়। ওর নাম আবির, সে কিছুদিন হলে ইউএসএ থেকে ফিরেছে। মুক্তি এবং আবির দুজনেরই বাবা খুব ভালো বন্ধু। ওরা নিজে থেকে ওরা ছেলেপেলেদের বিয়ে দিচ্ছে, আর এতে ওদেরও কোনো সমস্যা নেই। এদিকে দেখা যায় মুক্তি আবির দুজনে একটি বারে চলে এসেছে। ওরা দুজনে গল্পগুজব করতে থাকলে হঠাৎ করে সেখানে এন্ট্রি নেয় শঙ্কর আর বলতে থাকে, আবির তুমি ভালো ছেলে, আমিও ভালো ছেলে, কিন্তু তুমি প্রথম থেকেই ভালো ছিলে, আর আমি নতুন নতুন ভালো হয়েছি। মুক্তি আমার সাথে থাকলে আমার মনে থাকে যে আমি ভালো হয়ে গেছি, আর যদি আমার সাথে না থাকে তাহলে সবকিছু আমি ভুলে যাই। ভালো খারাপ এগুলোর অনেক প্রেশার আমার উপর। এখানে আমি শুধু এই প্রেশারগুলো ট্রান্সফার করতে এসেছি। ব্যাস, তোমরা ভালো মানুষ তোমরাই রাখো, ভালো মানুষই আমি আর একদমই নিতে পারছি না। এগুলো বলে আবিরের গায়ে কিছুটা মদ আর নিজের গায়ে মানে কিছুটা। তারপর হাতে নিয়ে একটা দেশলাই। মুক্তি আবিরকে বারবারই বলছিল, তুমি একদমই ভয় পেও না, আমি ওকে খুব ভালো করে চিনি, আগুনও লাগাবে না। তখন শঙ্কর আবিরকে বলে, মুক্তিকে তুমি বলে দাও যে বড় দুটো যদি সে আমাকে চুজ করে তাহলে তোমাকে যেন সে আগুন ধরিয়ে দেয়, আর যদি তোমাকে চুজ করে তাহলে যেন সে আমাকে আগুন ধরিয়ে দেয়। এটা বলেই সেখান থেকে চলে যায় শঙ্কর। এইসব ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেকটাই কষ্ট পেয়ে যায় মুক্তি। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসছে। এখানেও মুক্তি অনেক কষ্ট পাচ্ছিল বেঁচে যাওয়া অ্যাটাকের জন্য, আর ওর ডেলিভারির সময় প্রায় হয়ে গেছে। এর জন্য ওর কষ্টটা খুব বেশি হচ্ছিল। তখন সেখানে থাকা শঙ্করের এক কো পাইলট বলে, শঙ্কর স্যার কিন্তু অনেক ভালো একজন পাইলট, প্লিজ ওনাকে আপনি রিজেক্ট করে দিন না। উনি তো কয়েকবার ওনার ভালো ভালো পোস্ট ক্যান্সেল করে দিয়েছেন শুধুমাত্র উড়ার জন্য, তো ওনার কাগজটা আপনি প্লিজ সাইন করে দেন। তখন মুক্তি শঙ্করের পরিবার সম্পর্কে জানতে চায়, কিন্তু সেই ছেলেটা জানায় যে এইগুলো সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। তবে একদিন নেশাগ্রস্ত অবস্থায় আমি জিজ্ঞেস করেছিলাম স্যারকে, তখন স্যার বলেছিল ভালো খারাপ এগুলো করতে করতে কেটে গেছে আমার জীবন, আমি প্রায় বিয়েটা করেই ফেলেছিলাম। প্রায় এই শব্দটা শুনে মুক্তির আর বুঝতে বাকি থাকে না যে তার কথাই বলেছিল শঙ্কর। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন মুক্তি এসেছিল শঙ্করের বাড়িতে, সবাই খাবার খাচ্ছিল, তাই ওকেও কিছুটা খাবার অফার করা হয়। তখন মুক্তি বলে, আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল তুমি কি চাচ্ছ, আর তুমি আসলে কেমন টাইপের ছেলে। আসলে ভুলটা আমারই, আমার কাজের চক্কর আমি দেখতেই পাইনি তোমার ফিলিংসগুলো, কিন্তু তুমি আর আমি একদমই আলাদা, আমাদের লাইফস্টাইল একদমই আলাদা। আচ্ছা যাই হোক, তুমি একদিন আমার বাড়িতে আসো, আমার বাবার সাথে কথা বলো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। এটা বলেই সেখান থেকে চলে যায় মুক্তি। শঙ্করকে মুক্তিদার বাড়িতে ইনভাইট করছে ওর বাবার সাথে কথা বলার জন্য। এটা চিন্তা করে তো অনেক খুশি হয়ে গিয়েছিল শঙ্কর, তার বাবা এবং তার বন্ধু সবাই। পরদিন খুব সুন্দর একটা ড্রেস পরে চলে আসে ওর বাড়িতে। দেখতে পায় ওদেরকে এটাও পুলিশ পাহারা দিচ্ছিল, অনেক বিশাল একটা বাড়ি ওদের। তারপর চলে আসে ওর বাবার কাছে। মুক্তির বাবা কিন্তু অনেক স্মার্ট একজন লোক। শঙ্কর নিচের পরিচয় দেয় ওর বাবাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মুক্তিও। তারপর ওর বাবা বলা শুরু করে, আচ্ছা শঙ্কর তুমি কি করো? শঙ্কর তখন বলে, আমি এখনো পড়াশোনা করি, আমি সাথে আমি কলেজের স্টুডেন্ট কাউন্সিলেরও প্রেসিডেন্ট। তো কিন্তু বাবা আবারও বলে যে না, সেটা না, টাকা ইনকাম করার জন্য তুমি কি করো? থাক, তোমাকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ক্যান্টিন থেকে চাঁদা নাও, সাথে কলেজের বিভিন্ন প্রোগ্রাম থেকেও তুমি চাঁদা ওঠাও, আর এটাই হচ্ছে তোমার ইনকাম। তোমার কি কোনো ধারণা আছে যে আমি কে? তখন শঙ্কর তার নামটা বলে, কিন্তু উনি আরো রাগান্বিত স্বরে বলে, শুধু নাম নয়, নামের নিচে কি পদবি আছে সেটা কি তুমি খেয়াল করে দেখেছো? কিন্তু শঙ্কর সেটা বলতে পারে না। তখন ওকে অনেক জোরে একটা ধমক দেওয়ার বাইরে পাঠায় সেটা আবার দেখে আসার জন্য। শঙ্কর সেটা আবার দেখে আসে কোনো রাগ না করে। সেখানে গিয়ে দেখতে পায় আইএএস জয়েন্ট সেক্রেটারি। তারপর সে সেটা আবার বাবাকে বলে। তখন তিনি জানান, আমি তোমার জায়গা থেকে এই জায়গায় এসেছি, তারপরে আমি বিয়ের কথা চিন্তা করেছি, আর তুমি কিনা একলাফে আমার জায়গায় চলে আসতে চাইছো, এই জন্য তুমি আমার মেয়েকে ভালোবেসেছো, তাই না? আরো অনেক কথা শোনায় বাবা ওকে, তোর মতো ছোট লোকের সাথে আমি আমার মেয়ের বিয়ে কোনোদিনও দেব না। তখন শঙ্করও রাগান্বিত হয় আর বলে যে আমি আপনার জায়গায় গিয়ে দেখাবো, যদি আমি আপনার জায়গায় যেতে পারি তাহলে তো বিয়ে দেবেন আপনার মেয়েকে আমার সাথে। বাবা জানায়, তাহলে তো তোকে ইউপিএসসি এক্সাম দিতে হবে, সেটার 3 ধাপ রয়েছে, প্রিলিমস আর ইন্টারভিউ। তুই যদি শুধু প্রিলিটা পাস করতে পারিস তাহলে আমার সাথে কথা বলতে পারবি। তুই কিছু না বোঝাই ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় শঙ্কর। তারপর বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখন সেখানে মুক্তিও চলে আসছে আর বলে, কেন তুমি এমন পাগলামো করছো? তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছু করে ফেলেছো, আর প্রত্যেক বছরই 15 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, প্রিলি কমপ্লিট করতে পারে মাত্র 1 ভাগ মানুষ, তুমি এটা করতে পারবে না, আমি খুব ভালো করেই জানি। তখন অনেক ইমোশনাল হয়ে শঙ্কর বলে, তোমার জন্য আমি পশু থেকে মানুষ হয়ে গেলাম, আর পরীক্ষা তো কোনো ব্যাপারই নয়। তোমার বাবা যাই বলুক না কেন, আমরা যে গরিব এটা তো তোমার চোখে বাঁধেনি, তাই না? আমার বাড়িতে গিয়ে সেখানকার পরিবেশ দেখে তোমার তো বমি ভাবা আসেনি, তাই না? আমার ঘরটাকে তো একদমই তোমার কুকুরের বাসস্থানের মতো মনে হয়নি, তাই না?
এরপর তোমার ফোনে যেদিনে আমার কল আসবে সেদিনে তুমি বুঝতে পারবে যে আমি প্রিলিতে পাশ করেছি। এটা বলেই সেখান থেকে চ্যালেঞ্জটা নিয়ে চলে আসে শঙ্কর। সেখান থেকে শঙ্কর সোজা চলে আসে বাবার কাছে কিছু টাকা চায় বই কেনার জন্য। বাবা তখন বলে, তুই তো গেলি বিয়ের কথা টাকা করতে, তাহলে এখন বই কিনবি কেন? শঙ্কর যখন সবকিছু খুলে বলে তখন বাবা তো অবাক হয়ে যায় আর বলে, তুই পরীক্ষা দিবি? শঙ্কর তো ঠিকঠাকভাবে বলতেও পারে না যে ও ইউপিএসসি পরীক্ষা দেবে। তখন বাবা মজা উড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপরও শঙ্কর অনেকগুলো বই কিনে আনে আর শুরু করে দেয় পড়াশোনা। প্রথম তো সে খুব একটা পড়তে পারতো না, কিন্তু সময় যতই যেতে থাকে ওর গতি ততই বাড়তে থাকে। কেটে যায় অনেক দিন। এখন শঙ্কর খুব ভালোই পড়াশোনা পড়ে। দেখতে দেখতে চলে আসার পরীক্ষা, খুব ভালোই পরীক্ষা দেয় শঙ্কর। এরপর রেজাল্টের দিনে সবার মতো সেও যায় রেজাল্ট দেখতে। পাশ করেছে শঙ্কর। এই জন্য অনেক খুশি হয়ে বৃষ্টির মধ্যে নাচতে নাচতে চলে আসে বাবার কাছে। আর বলে, বাবা, আমাদের বাড়ির বাহির একটা নেম প্লেট লাগাও। 1 বছরের মধ্যে আমি আইএএস অফিসার হয়ে দেখাচ্ছি। বাবা বুঝতে পারে যে পাশ করেছে ওর ছেলে, এইবার তো মুক্তিকে পেতে তার কোনো সমস্যাই নেই। শঙ্করের এজন্য বাবা, বন্ধু শঙ্কর 3 জনে মিলে সুন্দর করে সাজগোজ করে রওনা দেয় মুক্তির বাড়ির উদ্দেশ্যে। এদিকে দেখা যায় মুক্তির বাড়িতে একটা ফাংশন চলছিল। সেখানে বিভিন্ন রকম কথাবার্তা বলে মুক্তি তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে সে কাকে বিয়ে করতে চলেছে। এই ছেলেটা ওর সাথে কলেজে পড়াশোনা করত, ওর নাম জোসি। ওর ব্যাপারে আরও অনেক ভালো ভালো কথা বলতে থাকে মুক্তি, কিন্তু সে খেয়ালই করেনি ততক্ষণে সেখানে চলে এসেছিল শঙ্কর। তারপর মুক্তির ফোনও বেজে ওঠে। সে খেয়াল করে দেখতে পায় শঙ্কর কল দিয়েছে। 3 বছর পরে শঙ্কর কেন তাকে ফোন দিচ্ছে? তখন মুক্তির মনে পড়ে যায় শঙ্করকে বলে গিয়েছিল যে যেদিন তোমার ফোনে কল আসবে সেদিন তুমি বুঝে নিও যে আমি প্রিলি পাশ করেছি। তারপর এদিকে তাকিয়ে দেখতে পায় শঙ্কর দাঁড়িয়ে আসছে। এই ব্যাপারটাতে শঙ্কর অনেক কষ্ট পেয়ে যায়। সেখান থেকে ওর বাবার বন্ধুকে টেনে নিয়ে বাড়িতে চলে আসছে। তখনই মুক্তি গিয়ে তার ল্যাপটপটাতে চেক করে দেখতে পায় শঙ্করের রেজাল্ট। আসলে পাশ করেছে সে। এটা অনেকটা ইমোশনাল হয়ে যায় মুক্তি। এদিকে ওরা 3 জন শঙ্করের বাড়িতে এসে পৌঁছেছে। হঠাৎ করে শঙ্কর ও বাবা এবং বন্ধুকে ঘরের মধ্যে আটকে দেয় এবং বেরিয়ে চলে আসে মুক্তির বাড়িতে। ওর হাতে ছিল অনেকগুলো ধামাকা। তারপর এক এক করে সেগুলো ফাটাতে শুরু করে দেয় শঙ্কর। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা আগুনে ছেয়ে যায়। সবাই অনেক শিলা ছিল এবং দৌড়াদৌড়ি করতেছিল। ব্যাপারটা যখন মুক্তি দেখতে পায় তখন চলে আসে শঙ্করের কাছে আর ওকে জড়িয়ে ধরে, কিন্তু শঙ্কর পুরো ভায়োলিন হয়ে গিয়েছিল। সে কোনো কথাই শুনবে না। তারপরে অনেক কষ্টে মুক্তি ওকে নিয়ে চলে আসে ছাদে আর বলতে থাকে, তুই এগুলো কেন করছিস? তোর 3 বছরের এই মেহনত পুরো পানিতে চলে যাবে। তোর নামে একবার যদি কেস হয়ে যায় তাহলে তুই একদমই আর আইএএস অফিসার হতে পারবি না। কিন্তু এগুলো কিছুই তোয়াক্কা করে না শঙ্কর, আর বলতে থাকে, তোর বাবার সাথে যে আমার ডিল হয়েছিল সেটা সম্পর্কে তুই কোথাও খুব ভালো করেই জানতে। যদি আমাকে তুই পছন্দ নাই করছিস তাহলে তুই সেদিনই তোমাকে বারণ করে দিতে পারতি, তাহলে আজকে আমার এই পর্যায়ে আসতে হতো না। মুক্তি তখন বলে, আমি বলতে চেয়েছিলাম তোকে, কিন্তু তোর তো আবার না শোনার অভ্যাস নেই। তুই কোনোদিনও মেনে নিতে পারতি না এই কথাটা, আর এখন তো তোর লাইফ ভালো হতে যাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু শঙ্কর বলে, সমস্যা হচ্ছে তুই আমার ভালো লাইফের কোনো দরকার নেই, শুধু তোকে পেলেই চলবে। এই সব কিছুই তো আমি তোর জন্য করেছি, ভালো লাইফ পাওয়ার জন্য নয়। আমাকে যে তোর পছন্দ হয়নি এটা তুই আমাকে আগেই বলে দিতিস। আচ্ছা সত্যি সত্যি তুই আমাকে একটা কথা বলতো, আমাকে কিন্তু একদিনের জন্য ভালোবাসিসনি, এমনকি 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য নয়। মুক্তি তখন অনেক ইমোশনাল হয়ে যান যে না, এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় শঙ্কর। ওর পুরো দুনিয়ায় যেন উলট পালট হয়ে গেল। কার জন্য সে এত কষ্ট করছে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওরা যখন ছাদে এসেছিল তখন ছাদের দরজাটাও আটকে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই দরজার বাইরে অনেকগুলো পুলিশ নিয়ে চলে আসে মুক্তির বাবা। এদিকে তো খুব বাজে অবস্থা হয়ে গেছে শঙ্করের। সে শুধু বারবারই বলছিল, আমার গোটা শরীর জ্বালাপোড়া করছে, ঠিক আগের মতোই। তুই কিছুটা কর মুক্তি, হয়তোবা তুই আমাকে গুলি করে দে, না হয়তো আমাকে কিস করার, তা না হলে ছাদ থেকে একসঙ্গে আমার সাথে পড়ে মারা যাক। এটা শুনে মুক্তি বলে, আমি তোর সাথে কোনোটাই করতে পারবো না, আর তুই আমাকে ভালোবাসতে পারি সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই আমার থেকে রিটার্ন ভালোবাসা পাবি এটা কখনো আশা করিস না। এই কথাটা শুনে কেন যেন শান্ত হয়ে যায় শঙ্কর আর গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। পরদিন সকালবেলাতে দেখা যায় মুক্তির বাড়ির সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। শঙ্করের বাবা চলে আসে ওদের বাড়িতে আর মুক্তির বাবাকে কেসটা উঠিয়ে নেওয়ার কথা বলে অনেক করে কাকুতি মিনতি করতে থাকে, এমন কোনো পায়ে উড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও কিছুতেই কেসটা উঠাতে চায় না মুক্তির বাবা। সাথে বলে, আচ্ছা আপনার বাড়িতে যদি কোনো ছেলে এভাবে গিয়ে ধামাকা ফোটাতো, বন্দুক দেখে সবাইকে ভয় দেখাতো, এমনকি আপনার মেয়েকে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিত, তখন আপনি কি করতেন? শঙ্করের বাবা বলেছে, আমি তোকে জানিয়ে মেরে ফেলতাম। তখন মুক্তির বাবা বলে, আপনাদের মতো মানুষ আর আমাদের মতো মানুষের মধ্যে পার্থক্য এটাই। এত কিছু শোনার পরও কেসটা উঠিয়ে নিতে বলছিল বারবারই। সাথে এটাও জানায় যে এই কেসটা যদি উঠিয়ে নেয় তাহলে ওরা অনেক দূরে চলে যাবে, আর কোনোদিনও ওদের মুখ দেখাবে না এদেরকে। তখন মুক্তির বাবা বলেছে, ঠিক আছে, আপনি ক্ষমা যখন চাইছেন তাহলে এখানে যতজন কাজ করছেন সবার থেকে ক্ষমা চান আপনি, তাহলে আমি বিষয়টা চিন্তা করে দেখব। তখন শঙ্করের বাবা সবার থেকে আলাদা আলাদা করে পা ধরে ক্ষমা চাইতে থাকে।
এদিকে দেখা যায় মুক্তি জোর থেকে বলছিল, আমি জানি শঙ্কর আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা আমি একদমই নিতে পারি না। আমাকে যেমন পাগলের মতো ভালোবাসে সেটা আমার ক্যাপাসিটির বাইরে, ওটা আমি একদমই সহ্য করতে পারি না। আর ওকে আমি রিটার্নে এতটা ভালো কখনোই বাঁচতে পারবো না। এই জন্য আমি বাবাকে বলেছিলাম ওকে একটা টাস্ক দেওয়ার জন্য, যেটা হয়তোবা শঙ্কর পুরো করতে পারবে না আর আমাকে ভুলে যাবে। আর যদি পুরো করেও ফেলে তারপরে তার জীবনটা তো ভালো হয়ে যাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এদিকে শঙ্করের বাবা সবার পা ধরে ক্ষমা চাইছিল, তখন সেখানে চলে আসে মুক্তি আর নিজের বাবার উপর অনেক ক্ষেপে যায়। তখন তিনি জানায়, এখন আমি এফআইআর ফাইল করিনি, অমুক পুলিশ স্টেশনে তোমার ছেলেকে রাখা আছে, সেখান থেকে নিয়ে চলে যাও। তবে তোমাকে আর তোমার ছেলেকে যেন আমি দিল্লি তার কোনোদিনও না দেখি। তারপর সেখান থেকে বাবা সোজা চলে আসে থানায় আর শঙ্করকে ছাড়িয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ওদের স্কুটিতে। রাস্তায় যেতে যেতে বলতে থাকে, যখন তুই অনেক ছোট ছিলি তখন আমার সাইকেলে উঠে সবসময় বলতি, আরো জোরে আরো জোরে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতাম। আমার একটা স্বপ্ন ছিল যে তোকে বিশ্বের সবচাইতে দ্রুতগামী প্লেনে চড়াবো। তখন আমি বলবো, আরো জোরে আরো জোরে। এটা বলতে বলতে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর মারা যায় শঙ্করের বাবা। এমনিতে তো শঙ্করের অবস্থা অনেক খারাপ ছিল, তার উপরে ওর বাবা মারা গেল, এতে আরো বেশি বাজে অবস্থা হয়ে যায় শঙ্করের, একদম পুরোপুরি ভেঙে যায়। এদিকে শঙ্কর তার বাবার শেষ কার্য সম্পন্ন করছিল আর অন্যদিকে মুক্তির বিয়ের কার্যক্রম চলছিল। শঙ্করের বাবা শেষ কার্য সম্পন্ন হওয়ার পর সে জানতে পারে মুক্তির বিয়েটা এখনো হচ্ছেই। পরের দিনই মুক্তির হলুদ ছন্দা চলছিল, সেখানে চলে আসে শঙ্কর। ওকে দেখে তো সবাই ভয় পেয়ে যায়। সবাই মনে মনে ভাবছিল যে হয়তোবা আবারও কোনো কাণ্ড করতে এসছে সে, কিন্তু শঙ্কর এবার সরাসরি যায় মুক্তির কাছে আর গিয়ে ওর মাথার পানি ঢেলে দেয়। সাথে বলে, বাবার ক্রিয়কর্ম করতে গিয়েছিলাম আমি গঙ্গায়, সেখান থেকেই পানিটা এনেছি তোর জন্য। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস তো পুরনো পাপটা তো আগে ধুয়ে নে। এটা বলেই সেখান থেকে চলে যায় শঙ্কর। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেক কষ্ট পেয়ে যায় মুক্তি। তারপরও সে বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছায়, কিন্তু যখন বিয়ের কার্যক্রম প্রায় শেষই হয়ে গেছে তখন আর এক ধাপও দেয় না মুক্তি। আর সেখান থেকে বিয়েটা ক্যান্সেল করে চলে আসে শঙ্করের বাড়িতে। এসে দেখতে পায় ওর বাড়িতে তালা মারা। অন্যদিকে দেখা যায় কোন একটা ছাদের উপরে বসে শঙ্কর নিজের হাতে বন্দুক নিয়ে মরতে চাইছে। তখনও মাথার উপর দিয়ে একটা প্লেন চলে যায়। এটাতে বাবার বলা কথাটা মনে পড়ে যায় শঙ্করের, আর সে মারা যায় না। এদিকে ওকে হারানোর কষ্টে পুরোপুরি একদম নেশাখোর হয়ে যায় মুক্তি। শঙ্করও চলে আসে এয়ারফোর্সের ট্রেনিং নেওয়ার জন্য। এদিকে শঙ্করের ট্রেনিং চলতে থাকে আর অন্যদিকে মুক্তির নেশা। কাহিনীটা প্রেজেন্ট টাইম চলে আসে। যে রুমের মধ্যে মুক্তি ছিল সেখানে চলে যায় শঙ্কর আর ওর থেকে একটা সাইন চাই, কারণ মুক্তি যদি সাইন দিয়ে দেয় তাহলে শুধুমাত্র শঙ্কর পাইলট হিসেবে আবার ফিরতে পারবে। আর যদি সে সাইনটা না করে তাহলে আর কোনোদিনও সে পাইলট হিসেবে ফিরতে পারবে না। এজন্য অনেক করে মুক্তি থেকে একটা সাইন চায় শঙ্কর, কিন্তু কিছুতেই মুক্তি সাইনটা করতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে যদি সে সাইনটা করে তাহলে চিরদিনের জন্য শঙ্করকে সে হারিয়ে ফেলবে। যুদ্ধে গেলে শঙ্কর আর ফিরে আসবে না। আর বারবারই মুক্তি বলতে থাকে যে এখন তোকে আমার খুব প্রয়োজন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে আর তুই আমার কাছে চলে আয়। কিন্তু কোনোভাবেই মানতে চায় না শঙ্কর। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল তখন হঠাৎ করে দেখা যায় মুক্তির 2 হাত রক্তের লাল হয়ে গেছে। তারপর শঙ্কর ভালো করে খেয়াল করে দেখে মুক্তির বাচ্চা হতে চলেছে, এই জন্যই রক্ত কাটছে ওর। তখন তাড়াহুড়ো করে ওকে হাসপাতালের ভেতরে নিয়ে আসে শঙ্কর। মুক্তি শুধু বারবারই ওকে বলছিলাম, আমি জানি আমি জীবিত বাঁচবো না এখান থেকে, তবে তুই আমার ছেলেকে দেখে রাখিস, তুই কথাতে তুই আমার ছেলেকে ছেড়ে কোথাও যাবি না। তখন শঙ্করের ওকে কথা দেয় আর ঠিক এই কারণে মুক্তিও সাইনটা পড়ে দেয়। সাথে সাথে সেই পেপার নিয়ে সেখান থেকে শঙ্কর চলে আসে বসের কাছে। বস এবার ওকে বিমানে হাত দেওয়ার পারমিশন দেয়। এদিকে চলছিল যুদ্ধ, সেখানে যাওয়ার জন্য একটা ফাইটার প্লেনে চড়ে বসে শঙ্কর। যুদ্ধে ওদের অবস্থান খুবই খারাপ ছিল, সামনে বিশাল বড় একটা যুদ্ধ জাহাজ। যদি এটা কোনোভাবে ধ্বংস না করা যায় তাহলে কোনোভাবেই জিততে পারবে না তারা। তখন আর দ্বিতীয় কোনো চিন্তা না করে শঙ্কর তার প্লেনটা নিয়ে গিয়ে জাহাজে মেরে দেয়। শঙ্কর, তার প্লেন এবং ওই জাহাজ সবগুলোই আগুন লেগে একদম ছাই হয়ে যায়। এদিকে মুক্তিরও বাচ্চা হয়ে যায় আর মারা যায় মুক্তি। এভাবে ওদের অসমাপ্ত প্রেম কাহিনী দিয়ে শেষ করা হয় এই সিনেমাটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ সিনেমাটা? তো ভালো লাগলে লাইক দিও, কিছু ভুল হলে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।